জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। আজকের বিষয়টা একটু ভিন্ন রকম। গণ অভ্যুত্থানের পর আশায় বুক বেঁধেছিলেন শেয়ার মার্কেটের বিনিয়োগকারীরা, কিন্তু সেই আশায় কেন যেন মনে হচ্ছে ঘুরে বালি, হিসেবটা ঠিক মিলছে না। আমরা সবসময় এভাবে শুরু করি, জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, মানে রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, জনগণ কি চায়, বিনিয়োগকারীরা কি চায়, শেয়ার মার্কেটে কি কোনো রাজনীতি হচ্ছে মূলধারার রাজনীতির বাইরে, এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকে। এবং সেই কারণে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিনকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং একই সাথে নির্বাহী প্রধান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর প্রাক্তন সভাপতি আহমেদ রশিদ লালী। আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন BCMI এর প্রেসিডেন্ট SM ইকবাল হোসেন। আমাদের সাথে যুক্ত আছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SECর সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। SM ইকবাল হোসেন, আমরা যেটা জানি, মানে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী একটা সময় বাজারে ধারণা ছিল যে সরকার কোনো একটা ফ্যাক্টর, মানে যেই সরকারটা ছিল সেই সরকারটার কারণে হয়তো শেয়ার মার্কেটের উত্থান হচ্ছে না, এরকম একটা ধারণা ছিল। কিন্তু এখন সরকার পরিবর্তন এবং গণ অভ্যুত্থানের পর গত 8 মাসে 21,000 বিনিয়োগকারী নতুন করে বিও অ্যাকাউন্ট খোলে, কিন্তু একই সময় আবার 48,000 বিও অ্যাকাউন্ট পুরোপুরি শেয়ার শূন্য হয়ে গেছে। কেন এমন হলো? বিনিয়োগকারীরা এখন নতুন সরকার আছে কেমন আছে? ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে। আমি শুধু বর্তমান সিচুয়েশনটার কথাই বলতে চাচ্ছি যে বিনিয়োগকারীরা আজকে জীবন্ত লাশ, পুঁজিবাজারের বিনিয়োগকারীরা জীবন্ত লাশ হয়ে আছে। কেন আছে সেটা আমি বলছি। গত 15 বছর আমরা যাকে স্বৈরাচারী সরকার বলছি, সেই স্বৈরাচারী সরকারের আমলে কি হয়েছে সবারই জানা, এটা আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না, তারা নিঃস্বপ্রায়। এরপরে যখন জুলাই বিপ্লবের পর নতুন সরকার দায়িত্ব নিলেন, ডক্টর ইউনূস যখন চিফ অ্যাডভাইজার হলেন, আমাদের আশায় বুক বাঁধলাম আমরা, এইবার শেয়ার বাজারের উন্নয়ন হবে, অতীতের কষ্টগুলো ভুলে বিনিয়োগকারীরা সবাই এবার তাদের পুঁজি ফিরে পাবে কিছু কিছু হলেও। কিন্তু আশ্চর্যের বিষয় যে এমন ঘটনা ঘটল যে ঠিক অ্যাকর্ডিংলি মার্কেট বেড়ে যাচ্ছিল, 3 দিনে প্রায় 800 পয়েন্ট বেড়ে গেল। এবং এরপরে একজন লোককে এখানে চেয়ারম্যানের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিটির দায়িত্ব দেওয়া হলো, জনাব খন্দকার রাশেদ মাকসুদ। আমরা তো তার সম্পর্কে তো আর জানি না যে তিনি কী করবেন, আমরা এত জানতেও চাইনি বিনিয়োগকারীরা, মার্কেট ভালো হলেই আমাদের কথা। কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পর যে কাজটা শুরু করলেন, 2-3 দিনের মাথায় আমরা বুঝতে পারলাম যে এই লোক তো রাইট পারসন না ফর দ্যাট পোস্ট। তো আস্তে আস্তে যখন দেখলাম যে উনি এমন কাজ করছেন যে এই মার্কেট আর মার্কেট থাকবে না, মানে বাংলাদেশের পুঁজি বাজার 2-3 দিনের মাথায় বুঝে গেলেন যে তিনি, হ্যাঁ, মানে তার শুরুটাই খারাপ শুরু গেছে। তিনি বলছেন যে আমি যারা অন্যায়কারী তাদের শাস্তি দিব, এবং তার কথাগুলো আগে আমি বলে নেই। উনি বলছিলেন যে 30 লাখ বিনিয়োগকারী আছে, আমি আরও 20 লাখ বিনিয়োগকারীকে ফিরিয়ে নিয়ে আসবো, 50 লাখ বিনিয়োগকারী হবে। আস্থার সংকট আছে, আমি আস্থা ফিরিয়ে আনবো, এবং পুঁজিবাজারের যে লেনদেন সেটাকে উনি বাড়াবেন, মানুষের পুঁজি ফিরিয়ে পাবে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ভালো ভালো কিছু কথা বলেছেন। আমরা খুশি হয়েছি। কিন্তু কয়েকদিনের ভিতরে দেখা গেল যে উনি যে কাজ শুরু করেছেন, মানে আমরা আতঙ্কিত হয়ে গেলাম। উনি পুঁজিবাজারের একটা সেন্সিটিভ জায়গা, এই জিনিসটা উনি বুঝেন না। আমি জানি যে আমি পড়তে পারি 1 থেকে
100 পর্যন্ত এতটুকু যে জানে, এই নলেজ যার আছে, সে বুঝতে পারবে যে পুঁজিবাজার খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে। পুঁজিবাজারে কি হচ্ছে, ইন্ডেক্স কমা মানে পুঁজিবাজার খারাপ হওয়া, লেনদেন কমা মানে পুঁজিবাজার খারাপ হওয়া, মানুষের ক্যাপিটাল কমে যাওয়া মানে পুঁজিবাজার খারাপ হয়ে যাওয়া। এই জিনিসগুলি আমার মনে হয় যে বড় বড় বোদ্ধারা যারা পিএইচডি ডিগ্রি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেশি বিদেশে, তাদেরও এই নলেজ নেই। আমার খুব কষ্ট লাগে, আজকে আমি কষ্টের সাথে বলতেছি। আমি একজন গভর্নমেন্ট অফিসার ছিলাম যুব ক্রীড়া মন্ত্রণালয়ে, আমি রিটায়ার্ড করেছি 1 জানুয়ারিতে। আমি একজন শেয়ার বাজারে বিনিয়োগকারী, বিদগ্ধ বিনিয়োগকারী। আমার 2 কোটি টাকার মতো লস হয়ে গেছে, আমি সেটা নিয়ে কথা বলবো না। আমি আজকে আসছি 30 লাখ বিনিয়োগকারী রক্তক্ষরণের পক্ষ নিয়ে। আমরা হয়তো পুরো অনুষ্ঠানটাতে সেটাই খুঁজে বের করার চেষ্টা করব, কেন পুঁজিবাজারের এই অবস্থা। আহমেদ রশিদ লালী, একটা সময় বাজারের ধারণা ছিল যে এক দরবেশ শেয়ার বাজার থেকে সব টাকা নিয়ে যায়, এখন তো দরবেশ বন্দি, তাহলে এখন টাকা কই যাচ্ছে? ধন্যবাদ। দেখেন, বিষয়টা হলো যে এখন তো সেই সরকারও নাই, ম্যানিপুলেটররাও নাই, এবং সেই চেয়ারম্যানও নাই বিসিকের। সো এখন কেন বাজার উঠছে না, বাজার ঠিক হচ্ছে না কেন? আজকে কেন বাজারে কনফিডেন্সের একেবারে তলানিতে চলে গেছে, যেখানে বিনিয়োগকারীরা, বিশ্বের সকল বিনিয়োগকারী কিন্তু শাই হয়, একটু লাজুক হয়। যখনই একটা ড্রপ পড়ে পুঁজিবাজারে, তখন সেইটা রিফ্লেকশনটা সেই বিনিয়োগকারীদের উপরে যায়। সো আমাদের এখানে তো ড্রপ পড়ে নাই, বোমা পড়ছে। সো এখানে বিষয়টা, কনফিডেন্সটা যে ঘাটতি হয়েছে, সেটার কিছু রিজন আছে। রিজনটা হলো যে আপনার দেখেন, নাম্বার 1 হলো যে ইন্টারনাল কনফ্লিক্ট বিসিকে। এইটা কিন্তু পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মাঝে একটা বিশাল কিন্তু একটা নেগেটিভ ইমেজ দিয়েছে। 250 অ্যাকাউন্টের মতো ফ্রিজ করা আছে। আমি ধরে নেন 50টা অ্যাকাউন্ট পলিটিক্যাল অ্যাকাউন্ট, ওগুলো বাদ দিয়ে দেন, কিন্তু এই যে বাকি 200 অ্যাকাউন্ট আছে, এরা কিন্তু আমাদের ভলিউমের কন্ট্রিবিউটর, ঠিক আছে, কন্ট্রিবিউট করে। আজকে 300 লেভেলে আছে, যেটা 300 ভলিউম হয়, সেখানে আমরা 1200 থেকে 1500, 2000 হলে তো বেস্ট। তা না হলে প্রত্যেকটা ব্রোকারেজ হাউস এবং প্রত্যেকটা বিনিয়োগকারী ক্ষতির সম্মুখীন। আজকে আমরা ব্রোকাররা কিন্তু 250টা বিও অ্যাকাউন্ট এই বিশাল বিনিয়োগকারীর সংখ্যার মধ্যে, সেটা কি খুব কম না? মানে 250 বিও অ্যাকাউন্ট জব্দ হলে কেন পুরো মার্কেটে প্রভাব পড়বে? ওকে, কনফিডেন্স। এখন বড় বিনিয়োগকারী যারা আছেন, ওনারা চিন্তা করছেন যে ওই 200 অ্যাকাউন্ট যখন ফ্রিজ হয়েছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে আমাদের কিন্তু কোনোভাবেই কিন্তু এই 200 অ্যাকাউন্ট হোল্ডারদেরকে বলা হচ্ছে না যে তোমার অ্যাকাউন্ট এই কারণে ফ্রিজ করা হলো। আজকে 8 মাস হয়ে গেল, তারা চিঠি দিয়েছে, কিন্তু ওই চিঠির উত্তরও আসছে না। সো এখন বড় বিনিয়োগকারী যারা বাজারে আছে, যারা বাজারের কন্ট্রিবিউটর, বেসিক স্মল ইনভেস্টর তো সবাই আছে, ওনাদের চোখের দিকে তাকানো যায় না, চেহারার দিকে তাকানো যায় না। ওনারা একটা মৃত মানুষের ইসিজির লাইন হয়ে গেছে আজকে ছোট বিনিয়োগকারীরা। সো ওনারা চিন্তা করেন যে এদের যখন অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, আমারটাও হইতে পারে যে কোনো দিন। এই যে বড় বিনিয়োগকারীরাও এই 200 ফ্রিজিংয়ের জন্য সাইডলাইনে চলে গেছে, এখন ওনারাও বিনিয়োগ করছেন না। আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলছি যে আমি যখন যোগাযোগ করি আমার বড় বিনিয়োগকারীদের সাথে, ওনারা বলেন যে লালী ভাই একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। ওনাদের টাকা আছে অ্যাকাউন্টে, কিন্তু ওনারা সেটাকে ইনভেস্ট করতে চাচ্ছেন না এই মুহূর্তে। কনফিডেন্সের এমন এক পর্যায়ে চলে গেছে। তৃতীয়ত আসেন, কোনো ডেভেলপমেন্ট কাজ এই 8 মাসে কিন্তু বেসিক করতে পারে নাই, যে কারণেই হোক। কিন্তু সংস্কার করার জন্যই তো সংস্কার কমিটি বসা আছে। আপনি জিজ্ঞেস করেন, আজকে 8 মাস ধরে ওনারা 2টা জিনিসের সংস্কার দিয়েছেন, একটা হলো আইপিও, আর একটা হলো মার্জিন রুল। তো সেই মিউচুয়াল ফান্ডও আছে। সো সেই জন্য থ্যাংক ইউ। সেই জন্য আপনি দেখেন যে সেই যে মার্জিন রুলের যে ওনারা যে প্রস্তাবনা দিয়েছেন, ওনারা তো অথরিটি না চেঞ্জ করার, বাট ওনারা প্রস্তাবনা দিয়েছেন বেসিকের কাছে। কিন্তু সেই প্রস্তাবনাও কিন্তু আমি একমত না, মানে ম্যাক্সিমামটা আমি একমত, কিন্তু কয়েকটা জিনিস যেগুলো বেশি ক্ষতিকর বাজারের জন্য, সেই জায়গায় ওনারা ঠিকমতো আমার মনে হয় প্রস্তাবনাটা দেন না, আমার মতে। এটা আমার ব্যক্তিগত মতামত। ইনকোয়ারি কমিটি 8 মাস ধরে আমরা কি দেখলাম, শুধু ইনকোয়ারি কমিটি, ইনকোয়ারি কমিটি, ইনকোয়ারি কমিটি,
ঠিক আছে, এখানে একটা বিশাল মানুষের মনে কিন্তু একটা নেগেটিভ ইমেজ গেছে। আপনি দেখেন ফাইন রিজিম, যেটা 8 মাস ধরে আমরা দেখে আসছি যে 1000 কোটি টাকা ফাইন হয়েছে এই 8 মাসে। তো এই ফাইন, এতগুলা ফাইন হলে আপনি কিভাবে বাজারে বিনিয়োগকারী পাবেন? আপনি বলেন, আপনি ধরেন 2% শেয়ার এক ব্যক্তি কিনেছে, সে বিক্রি করে নাই, কিন্তু ওই শেয়ারটা ওইভাবেই আছে, সেই স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করেছে। হয়তো কোনো সময় আমি কোনো কোম্পানিতে হব, ডাইরেক্টর হব, সেই জন্য উনি 2% শেয়ার কিনেছেন, কিন্তু উনি সেল করেন নাই। আজ অবধি উনার অ্যাকাউন্টে সেই শেয়ারগুলো আছে, উনাকে 1 লাখ টাকা ফাইন করে দিয়েছে। আচ্ছা, আপনি দেখেন, আরেকটা এক্সাম্পল দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। বাজারটা হলো বেচা কেনার একটা প্ল্যাটফর্ম, আমি কিনবো, আমি বেচবো, ঠিক আছে। সো 1 লাখ শেয়ার একজন কিনলেন এবং বেচলেন, ওনাকেও 1 লাখ টাকা ফাইন। তার মানে জরিমানা, মানে পেনাল্টি, বিও অ্যাকাউন্ট জব্দ, ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া সহ আরও কিছু যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তাতে করে বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। ফারুক আহমেদ সিদ্দিকী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শুনতে পেলে একটু জানতে চাই যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, তিনি সাংবাদিকদের সাথে খুব বেশি একটা আসলে কথা বলেন না। কথা বললে সুবিধা হতো। আজকের এই অনুষ্ঠানেও আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আসলে আসবেন না বলে দিয়েছেন। তিনি থাকলে বিনিয়োগকারীদের অনেক প্রশ্নের হয়তো জবাব পাওয়া যেত। এই যেমন মানে প্রশ্নগুলো এখন উত্তর আসলে আপনার কাছ থেকেই চাচ্ছি। এই যেমন একজন ব্যাংকার পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হলে, আবার তিনি যদি অর্থ উপদেষ্টার আত্মীয় হন, তাহলে মার্কেটে সেটার প্রভাব কেমন পড়তে পারে? মানে তিনি কি মেধায় নিয়োগ পেয়েছেন নাকি কোটায় নিয়োগ পেয়েছেন, সেই প্রশ্নও কিন্তু বিনিয়োগকারীরা তোলেন। দেখেন, এই প্রশ্নের উত্তরে তো আমার জানা নেই। উনি অর্থ উপদেষ্টার আত্মীয়, এ কথা আমি জানি না, আমি কোনো সময় শুনিও নাই। তো হ্যাঁ, উনি একজন ব্যাংকার ছিলেন এবং পুঁজিবাজারে ওনার অভিজ্ঞতার অভাব আছে, এটা ঠিক। ওনার হয়তো সততা থাকতে পারে বা আন্তরিকতা থাকতে পারে, কিন্তু একটা আমার মনে হয় অভিজ্ঞতার অভাব আছে। কিন্তু সব লালী সাহেব যেটা বললেন, আমি প্রায় পুরোটাই মোটামুটি একমত। কিন্তু এটা একটা ব্যাকগ্রাউন্ড একটা বলা উচিত, শুধুমাত্র বর্তমান অবস্থাকে দায়ী না করে। একটা জিনিস বুঝতে হবে যে পুঁজিবাজারের যে বর্তমান অবস্থা, এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা বহুদিন থেকে চলে আসছে। বিশেষ করে 2020 সাল থেকে বাজারে একটা প্রচণ্ড খারাপ অবস্থা আছে, যাদেরকে ফ্লোর প্রাইস দিয়ে যেটাকে আটকিয়ে রাখা হয়েছিল, এবং ফ্লোর প্রাইসটা দীর্ঘদিনের জন্য বাজারকে ক্ষতিসাধন করেছে। আমাদের বর্তমানে মনে রাখতে হবে যে আমাদের যে রিজার্ভ কম, আমাদের কারেন্সি রেট ফ্ল্যাকচুয়েশন ঠিক এখনও ঠিক ওই রকম আস্থার সঙ্গে বন্ধ করা যায়নি। আমাদের হাই ইনফ্লেশন, যেখানে ট্রেজারি বন্ড 12.5% 13% ইন্টারেস্ট দিচ্ছে, সেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু ট্রেজারি বন্ডের দিকে চলে যাচ্ছে, মানি মার্কেটের টাকাটা মানি মার্কেটে থাকছে। আর আবার ধরুন যে জিডিপি গ্রোথের যে ভূমিকা, জিডিপি গ্রোথ ইজ, ওয়ার্ল্ড ব্যাংক এস্টিমেট করেছে মাত্র 3.3%, অর্থাৎ আমাদের ইকোনমিক গ্রোথ অত্যন্ত কম এবং ইনফ্লেশন ইজ হাই। এই যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশান, এই সিচুয়েশানে আপনার ইকুইটি মার্কেট খুব বেগবান হবে, এটা কিন্তু আশা করা যায় না। সেদিক দিয়ে আমরা এটা বলতে পারি না যে পুঁজিবাজারের জন্য খুব সুফল, ভালো দিন এসেছে। সুতরাং সরকার পরিবর্তনের পরে যে একটা জাম্প করেছিল মার্কেট, এটা একটা এক্সপেকটেশনের উপরে এবং একটা রিজনেবল এক্সপেকটেশনের উপরে নয়। কিন্তু তারপরে যে নিয়ন্ত্রক সংস্থা এসেছেন, এনারা কোনো সফট হ্যান্ডে কাজ করেননি। পুঁজিবাজারটার সম্বন্ধে এই সেন্সিটিভিটিটা ওনারা বুঝতে পারেননি। এসে নানা রকম সংস্কার, নানা রকম পেনাল্টি, নানা রকম ইনকোয়ারি কমিটি, নিজেদের মধ্যে এসিসির মধ্যে নিজেদের মধ্যে একটা গণ্ডগোল, এখানে তাদের ঘেরাও করা এবং এমনকি সেনাবাহিনীকে নিয়ে এসে তাদেরকে উদ্ধার করতে হয়েছে। তো এই ধরনের অবস্থায়, এই ধরনের পরিবেশে একটা সুষ্ঠুভাবে পুঁজিবাজার কাজ করবে এটা কিন্তু আশা করা যায় না। এবং এখানে মারাত্মক ভুল হয়েছে। এই সমস্ত ইনকোয়ারি কমিটি, সংস্কার কমিটি 8 মাস ধরে কী করছে? সংস্কার করার এমন কী আছে? এবং সংস্কার করলেই যে পুঁজিবাজারে একটা উন্নয়ন হয়ে যাবে, এই ধরনের কোনো ভিত্তি নেই এই ধরনের আশা করার। এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার এবং সংস্কার সবসময়ই চলবে।
কিন্তু সংস্কার করবে 8 মাস ধরে, ইনকোয়ারি কমিটি করবে 8 মাস ধরে, 1000 কোটি টাকা পেনাল্টি করবে, সেটা কোনো টাকা আদৌ আদায় করা গেছে কিনা আমরা জানি না। মাঝখান থেকে বাজারে একটা ফ্রিকশন সৃষ্টি হয়েছে এবং এই ফ্রিকশনের ফলে বিনিয়োগকারীরা আস্থা হারিয়েছেন। আস্থা হারানোর পরে প্রতিদিন দর পড়ে যাচ্ছে। সুতরাং এখন প্রধান কাজ হচ্ছে বাজারটায় আস্থা ফিরিয়ে নিয়ে আসা এবং আমার মনে হয় বিসিকের মধ্যে নিজেদের মধ্যে যে কন্দল এটা মিটিয়ে ফেলা, এটা মিটিয়ে ফেলতেই হবে এবং তারপরে অন্য যে মার্কেট প্লেয়ার যারা আছে তাদের সঙ্গে একটা আমাদের গঠনমূলক সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তোলা, যাতে করে মার্কেট প্লেয়ার্স, ইনভেস্টার্স সবাই মিলে মনে করে যে আমাদের যে এসিসি এসেছেন এরা মার্কেট ফ্রেন্ডলি, এরা আমাদের ভালোর জন্য এসেছে। এই আস্থাটা সৃষ্টি করতে আমার মনে হয় বর্তমান বিসিক ব্যর্থ হয়েছে। এদিকেই তাদের মনোনিবেশ করা উচিত। ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কথা থেকে এইটা বুঝলাম যে বিনিয়োগকারীরা যখন পথে নেমে আন্দোলন করছে তখন নিয়ন্ত্রক সংস্থার লোকজন একে অপরের বিরুদ্ধে পলিটিক্স করছে বা মুখোমুখি অবস্থানে। বিনিয়োগকারীদের এসব দেখলে কেমন আস্থাহীনতা হতে পারে সেটা আমি শেয়ার মার্কেট খুব না বুঝলেও এটা আন্দাজ করতে পারছি। ডক্টর হেলাল উদ্দিন, সরকার বলছে যে অর্থ পাচার বন্ধ হয়েছে, রেমিটেন্স আসছে বেশি, রিজার্ভ বেড়েছে, মানে অর্থনীতির চেহারা ফিরছে। অর্থনীতির চেহারা যদি ফেরেই তাহলে শেয়ার মার্কেটের এই হাল কেন? অনেকগুলো প্রশ্ন এখানে এসছে, তো আমি সেগুলো আরেকটা প্রশ্ন, জি আসলে কমিশন কি করছে সেটা ফারুক আহমেদের প্রশ্ন থেকে আপনাকে প্রশ্ন করব। গত 20 বছর 30 বছর যে আপনি দেখেন অর্থনীতির মুভমেন্টের সাথে শেয়ার মার্কেটের মুভমেন্ট অলমোস্ট বেশিরভাগ সময় যায় না এবং বাংলাদেশের শেয়ার মার্কেটের যে আপনার ব্যাপ্তি বা ডেপথ, তাতে করে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যত রেজিস্টার্ড কোম্পানি আছে তার একটা ক্ষুদ্র অংশ আপনার এখানে আপনার লিস্টেড। এবং বর্তমানে যে প্রবলেমটা আমরা অনেক দিন ধরে ফেস করছি সেটা হলো যে ভালো ভালো আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস করে ভালো কোম্পানির যেগুলো, সেগুলোকে আমরা আনতে পারছি না বলেই যে অন অ্যাভারেজ যদি অর্থনীতির সব দিক থেকে যদি ভালো খারাপ মিলে যে সব কিছু না থাকে, তাহলে একটা অর্থনীতির যে পালস, সেই পালসটা শেয়ার মার্কেটের ইন্ডেক্সের সাথে বা অন্যান্য ইন্ডিকেটরের সাথে লিঙ্ক পাবো না, আমরা পাচ্ছিও না। ফলে আমরা প্রায়শই দেখেছি যখন আমাদের ইকোনমিক ইন্ডিকেটরগুলো সব আপওয়ার্ড এবং কন্টিনিউয়াসলি আমার শেয়ার মার্কেট ডাউনে যাচ্ছে, আবার কখনো কখনো আমরা যখন দেখছি যে অর্থনীতি চাপের মুখে কিন্তু আমাদের এই শেয়ার মার্কেট দেখছি আমার হু করে উপরের দিকে যাচ্ছে। এইটা একটা। 2 নম্বর হলো আপনি একটা যে ব্যাপার আসছে এখানে যে এই গন্ডগোল যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, আরে ভাই গন্ডগোলটা তো হয়েছে 7-8 মাস পরে, গত 1 মাসের ব্যাপার এটা। তাহলে তার আগে যে আপনার 8 মাস ধরে হলো সেটাকে ব্যাখ্যা করবেন কে দিয়ে? সেখানে তো এই গন্ডগোলটা নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো ফারুক আহমেদ সিদ্দিক সাহেব যেটা বলেছেন, আমি একেবারে উনি আমার অনেকগুলো কথা উনি বলে গিয়েছেন। হঠাৎ করে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বলে আমি নতুন করে শুরু করলাম, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে এটা হলো একটা আপনার স্টক মার্কেট, স্টক কিন্তু এখানে 2000 সালে 250টা কোম্পানি ছিল 2010 সালের দিকে, 250 প্লাস, এখন কত? প্রায় 413, রাইট? 400 প্লাস। এখন এই যে আপনার 2010 সাল থেকে যে আপনি এখন যে 24-এ যে আপনার আরও 150 কোম্পানি, 160টা কোম্পানি বাড়লো মানে কি? আপনার শেয়ার কিন্তু আপনার দেখা গেছে ডাবল, কত 2.5 গুণ 3 গুণ হয়ে গিয়েছে। তাহলে 2000 সালে যেখানে 3000 কোটি টাকা একটু অ্যাবনর্মাল ছিল, 3000 কোটি টাকা টার্নওভার ছিল ডেইলি ডিসেম্বরে, সে জায়গায় আজকে টার্নওভার কত? টার্নওভারটাকে আমরা রাফলি ডিমান্ড বলতে পারি, সেটা 300, 400, 500 কোটি টাকা। তাহলে আপনার ডিমান্ড কত? 5 ভাগের 6 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। আর সাপ্লাই কত? আপনার 3 গুণ হয়ে গিয়েছে। তো সাপ্লাই যদি 3 গুণ হয়, আপনার ডিমান্ড যদি 6 ভাগের 1 ভাগ হয়, তাহলে এই মার্কেটে আপনি এই প্রাইসকে কেমনে ধরে রাখবেন? সেটা তো বিনিয়োগকারীদের উপর আস্থা ফিরে না আনতে পারলে কি করে? ওইটা আমি আসছে কেন ডিমান্ড কম কেন? কিন্তু আমি বলছি যে যখন এটা হয়ে গেছে তখন আপনি কি করলো? আপনার যে সিভিল রাইটস যে কমিশন একটা ফ্লোর দিয়ে দিল, কারণ যখন আপনি দেখবেন সাপ্লাই বেশি, সাপ্লাই বাড়েন, তখন নিচে নেমে যাবে, আপনি প্রাইস আপনি ফ্লোর করে দিলেন, ফিক্স করে দিলেন, নামতে পারবে না। বাট দ্যাটস নট সমাধান। এখন যখন আপনি দেখলেন যে একজন দেখা গেছে 5 লাখ টাকা তার অ্যাকাউন্টে আছে, তার মানে ইকুইটি আছে, যখন ফ্লোর দিয়ে দিল, সেটা কোথায় চলে আসলো? আপনার হয়তো 50,000 টাকা চলে আসলো, তখন বিক্রি করতে পারলো। তাহলে আমি যখন জানি যে শেয়ার মার্কেট হলো লিকুইডিটি অনারশিপের, আমি আজকে কিনবো, পরশু দিন বিক্রি করবো, কিন্তু আমি আজকে কেনার পরে দেখা যাচ্ছে 1 বছর ধরে আমি বসে আছি, আমি শেয়ার বিক্রি করতে পারছি না। কিসের লিকুইডিটি? তাহলে এখানে আমি ল্যান্ড কিনতে পারতাম, আমি অন্য কিছু করতে পারতাম, আমি কোল্ড স্টোরেজে আলো রাখতে পারতাম, আমি ব্যাংকে টাকা রাখতে পারতাম। তাহলে যেটা ফারুকি সাহেব বলেছেন যে আমি যদি এখন ব্যাংকে টাকা রাখি, সুদের হার আগের থেকে বেশি। ব্যাংকে টাকা রাখলে ব্যাংক ফেল করলে গভর্নমেন্ট প্রিন্ট করে দেখা যাচ্ছে আপনাকে সাপোর্ট দেবে, ঠিক আছে, সে টাকা পাবে। তাহলে এখন যে কথাটা আসছে যে কনফিডেন্স তো গিয়েছে 10-15 বছরে। আপনার যে কোম্পানি আপনার দেখা যাচ্ছে বন্ধ আছে, তার শেয়ারের দাম বেড়েছে, যে কোম্পানির নেগেটিভ ইনকাম তার দাম বেড়েছে, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে কি আপনার যে কোম্পানিগুলো আপনার নতুন করে 160টা লিস্ট করা হয়েছে, তার মধ্যে হয়তো হার্ডলি 2-3-4টা ভালো এসছে, আর সব খারাপ এসছে।
এখন যেটা সিদ্দিকী সাহেব বললেন, যেখানে আমি সাংঘাতিকভাবে ডিফার করি, সংস্কার তো করতে হবে আপনাকে। আপনি যে এই যে আপনি 10টা কোম্পানি নিয়ে আসলে একটা ভালো পড়ে না, আপনি 100টা কোম্পানির মধ্যে 5টা দিয়ে ভালো আর 95 খারাপ হয়, এই সাপ্লাই দিয়ে আপনি কি করবেন মার্কেটে? সেই জন্য কি গত 7-8 মাসে কোনো নতুন কোম্পানি আসছে না। তাহলে একটা জিনিস হচ্ছে কি যে অবশ্যই একটা ফেলোর যেটা AICC, সেটা হলো তাদেরকে অবশ্যই ভালো ভালো কোম্পানি, SEC, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এবং NBR, আমরা লাস্টে বলেছি যে গিয়ে বসে ভালো কোম্পানিকে বলতে হবে তোমরা কি কি ইনসেন্টিভ চাও। আমরা যদি একটা আনুপাতিক হারে রাইট প্রাইসিংটা করে দেই, কি কি ইনসেন্টিভ দিলে তোমরা আসবা, এরকম 5টা কোম্পানি যদি আসে। আমি বলছি যে করে নাই, তো আমি সেটা বললাম যে এই জায়গাটায় একটা হলো শাস্তি আমাকে দিতে হবে যারা কিনা এই ফাউল প্লেগুলি করছে, যাদের কারণে কনফিডেন্স চলে যাচ্ছে, যাদের কারণে আজকে আমাদের যারা এই ক্ষুদ্র বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারী আছে তারা সাফার করছে, যাদের কারণে কনফিডেন্স ব্রেকডাউন হয়েছে, এবং মানুষ 18 কোটি মানুষের সঞ্চয়কারী যারা তারা শেয়ার মার্কেটে না আসে, তারা যাচ্ছে ব্যাংকে, তারা যাচ্ছে বিকল্প সোর্সে, এবং যারা এসছে তারা ফাঁদে পড়ে বসে আছে। সেজন্য কথা হলো যে আমার তাহলে কনফিডেন্স যদি বিল্ড আপ করতে হয়, তাহলে আমার পলিসির যে গ্যাপগুলো আছে, তাহলে কেন আমি 100টা কোম্পানি আনলে কেন 5টা খারাপ ভালো হবে আর 95টা খারাপ হবে, তাহলে সে জায়গাটাকে আমাকে দেখতে হবে না। এখন এর জন্য বসে থাকতে হবে কেন? কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যা বিদ্যমান রুল আছে সব কিছু এর মধ্যে আছে, আর যেখানে গ্যাপ আছে সেটা টাস্ক ফোর্স আইডেন্টিফাই করে দিলে গ্রাজুয়ালি আস্তে আস্তে আপনার দেখা গেছে এটা কনফিডেন্স বিল্ড আপের জন্য কাজ করবে। কিন্তু এর জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বসে থাকতে হবে না। পানিশমেন্ট দেওয়ার ব্যাপারটা যেটা আমাদের বলছেন 7-8 মাস এই নতুন আইপিও আনার ব্যাপারে একটু বসেই ছিল। বসে থাকার কারণটা কি, যে ভালো যদি আপনি না আনতে পারেন, আপনি আরেকটা খারাপ বাদ দিয়ে খারাপ কোম্পানি নিয়ে আসেন, তাহলে কি হবে? আপনি জাস্ট একটা জাঙ্ক শেয়ার নিয়ে এসে আপনি আবার বার্ডেন বাড়ালে বাজারের। আপনি একটা ভালো গ্রামীণের মতো একটা ভালো শেয়ার নিয়ে আসেন, একটা ভালো শেয়ার নিয়ে আসলে আপনি দেখবেন যে কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছে। আহমেদ রশিদ লালী, কিছু কথা আসলো যে খারাপ কোম্পানি আনার চেয়ে খারাপ কোম্পানি আনার চেয়ে কোম্পানি না আনাই ভালো, কিংবা ব্যাংক সুদহার ও সরকারি বন্ডের সুদহার বেশি, মূল্যস্ফীতিও আগের তুলনায় কমলেও এখনো স্বাভাবিকের তুলনায় অনেক। এই জন্য এই অবস্থায় শেয়ার বাজারে বিনিয়োগ হওয়াটাই স্বাভাবিক, বিনিয়োগ কম হওয়াটাই স্বাভাবিক। আসলে কি সিচুয়েশন তাই? আসলে সিচুয়েশন তা না। বিষয়টা হচ্ছে যে 8 মাস ধরে এটা হয় নাই, যেটা হেলাল ভাই বললেন এটা সঠিক না। আপনি দেখেন এই সরকার আসার পরে একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাকে ওনারা আন্দোলন করে ওনাকে নিতে দেয় নাই, বসতে দেয় নাই, ঠিক আছে? এই শুরু কিন্তু ওখান থেকে। এরপরে যখন এই চেয়ারম্যান আসলেন তারপরে কিন্তু এটা বেড়ে গেল, ইভেন ঘেরাও টেরাওর দিকেও চলে গেল। সো এইটা 1 মাস 2 মাসের ঘটনা নয়, ভিতরে বাইরে একই জিনিস। আমি চেয়ারম্যান নিয়োগ পেয়েছি, আমাকে বসতে দিচ্ছে না, আন্দোলন হচ্ছে, এটা তো ভিতর থেকেই হচ্ছে, এটা বাইরে কেউ আসতেছে না। আচ্ছা, সো দেখেন এই যে কথাটা বললেন আপনি, যে হেলাল ভাই যেটা বললেন, সাপ্লাই লাইন কোনো সময় বন্ধ করা যায় না। ডেফিনেটলি আমি একমত যে ভালো শেয়ার আনতে হবে, নো ডাউট উইথ দ্যাট, আমি একমত। কিন্তু আপনি 2 বছর ধরে একটাও কি শেয়ার আইপিও এসেছে? আসে নাই। সো আইপিও যখন আসে তখন কিন্তু নতুন ফান্ড আসে, তখন নতুন বিনিয়োগকারীরা যুক্ত হয়। ওই লাইনটা তো আপনি 2 বছর ধরে আজকে বেশি বন্ধ করে রাখছে। সো কাজে কিভাবে আপনি নতুন বিনিয়োগকারী পাবেন? 2, আরেকটা কথা যেটা উনি বললেন, একটা এক্সাম্পল দিয়ে আমি বলবো, আমাদের আজকে পুঁজিবাজারে যে ট্রেজারি বন্ডে 12.5, 13 আছে, 13.25 আছে, সব কিছু ঠিক আছে। পুঁজিবাজারে যে টাকা আসার কথা, আজকে টাকা কোথায়? এই টাকা সব আজকে ব্যাংকের টাকার হাহাকার কেন? এই টাকা ইকোনমির থেকে কিন্তু বের হয়ে গেছে, আজকে টাকাগুলো চলে গেছে সিন্দুকের মধ্যে। এবং আমি এটাকে রিলেট করি, সিমিলার সিচুয়েশন পাকিস্তানে ছিল। এবং পাকিস্তান, আপনি বলছেন মানুষ ঘরে টাকা রাখছে? হ্যাঁ, সিন্ধুকে টাকা আছে, টাকা নাই সে কথা আমি বিশ্বাস করি না। এই যে পাকিস্তানের সিমিলার সিচুয়েশন ছিল, ব্যাংকসগুলো একেবারে টাকাহীন হয়ে যাচ্ছিল, হ্যাঁ, ওদের ডিপোজিট ছিল না, এমন অবস্থা। এসইসিতে কেউ বিনিয়োগ করতে আসছিল না। তারপরে এসইসি চেয়ারম্যান এবং সেন্ট্রাল ব্যাংক অফ পাকিস্তানের চেয়ারম্যান, উনারা বসে একটা প্ল্যান চক আউট করলেন, এই টাকাগুলো কিভাবে বের করা যায়। তো দ্য প্ল্যান ওয়াজ যে শেয়ার মার্কেটকে ভাইব্রেন্ট করা, এবং 40,000 ইন্ডেক্স থেকে 1,15,000 ইন্ডেক্সে আসতে বিপুল পরিমাণের টাকা ঢুকলো পুঁজিবাজারে। এবং পুঁজিবাজারে ঢুকলে মানেই তো হলো ব্যাংকের মাধ্যমে জিনিসগুলো, সো ব্যাংকসগুলো আবার ঠিক হয়ে গেল। সো এই
দেখেন এটা ইনোভেটিভ আইডিয়া লাগে, হ্যাঁ। সো এই জিনিসগুলো আপনি করলে পরে আপনি মানে নর্মাল প্রসেসের বাইরে গিয়ে আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। সো সেইগুলো যদি না ইনোভেটিভ আইডিয়ার অভাব দেখছেন। এস এম ইকবাল হোসেন, টানা দরপতনের প্রতিবাদে শেয়ার বাজারে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা, তার মানে আপনারা আর কি মতিঝিলের স্টক এক্সচেঞ্জের সামনে বুধবারও বিক্ষোভ করেছেন এবং আপনারা যেটা বলছেন সেখানে বলেছেন যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি ও তার কুশপুত্তলিকাও আপনারা দাহ করেছেন। চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করলে কি সমাধান হবে? মানে তার পদত্যাগ কেন চাচ্ছেন আপনারা? তাকে সরিয়ে আসলে কাকে মনে করেন যে দায়িত্বশীল দিলে সমাধান হবে বলে? এর মধ্যে কোনো রাজনীতি নেই তো? এর মধ্যে অনেক রাজনীতি আছে। আমি ক্লিয়ারলি স্পিকিং টু ইউ যে আমি ওই আগে ভুলে যাব ডক্টর ফারুক সিদ্দিকী স্যারের একটা কথার জবাব দিই। সেটা উনি বলেছেন হয়তোবা রাশেদ মাকসুদ তার সততা আছে, আরও কিছু বলেছেন উনি ভালো কিছু কাজ, কিন্তু আমি বলবো ওনার ভিতর সততা নেই, সঠতা আছে। সঠতা আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ উনি দুর্নীতিগ্রস্ত, বিগত স্বৈরাচারী সরকারের দোসর অনেক প্রমাণ আছে। কাজী আকরাম হোসেনের যে ব্যাংকটা ছিল স্ট্যান্ডার্ড ব্যাংক, সেইখান থেকে উনি চাকরিচ্যুত হয়েছেন। উনি এনআরবিসি ব্যাংকে মানি লন্ডারিং এবং অর্থ পাচারের একটা বেনামি লোনের সাথে 364 কোটি টাকা, সম্ভবত 364 কোটি টাকার মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতের সঙ্গে উনি জড়িত। ওনার ভিতরে দুদকে মামলা হয়েছে। একটা সেন্সিটিভ মার্কেট, যেখানে একটা কথায় মার্কেট উত্থান পতন হয়ে যায়, সেখানে এই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত লোকে কীভাবে বসায়? সে আমি মুখে বলছি না, আমার কাছে রেকর্ড আছে, দুদকের মামলা রেকর্ড আছে, পত্রিকার কাটিং আছে উনি এনআরবিসি ব্যাংকে কী করেছেন। শুধু তাই নয়, উনি এসে যে কাজটা করেছেন পৃথিবীর ইতিহাসের রেকর্ড করেছেন উনি এই বাংলাদেশ শেয়ার মার্কেটে। বাংলাদেশের শেয়ার মার্কেটের ইতিহাসে RSI বলে একটা কথা আছে, রিলেটিভ ইন্ডেক্স স্ট্রেংথ ইন্ডেক্স, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম 11। এটা মার্কেট যখন ফল করতে থাকে, পড়তে পড়তে সেল প্রেশার বাড়তে বাড়তে যখন মার্কেটের ভলিউম কমে যায়, তখন এই রেকর্ডটা ঘটে। উনি রেকর্ড করেছেন। উনি আর কি করেছেন? উনি ওয়াদা করেছিলেন যে মার্কেট ভালো, যা যা বললাম আমি আগে, ওটা রিপিট করছি না, আমি বলছি ইন্ডেক্স প্রায় ওনার এই 8 মাসে 1000 পয়েন্ট কমে গেছে। ক্যাপিটাল লস হয়েছে 80,000 কোটি টাকা এই বিনিয়োগকারীদের। তিনি বিদেশ চলে গেছেন বা পদত্যাগ করছেন, সেই খবরে তো আবার বেড়েছিল খানিক। হ্যাঁ, একদিন খবর হয়েছিল যে উনি আমেরিকা যাচ্ছেন অথবা উনি পদত্যাগ করছেন। সেই দিনই মার্কেট 58 পয়েন্ট পড়ে গেছিল, পরে দেখা গেল সেটা কাভার করে আরও 22-23 পয়েন্ট বেড়ে গেছে। তার মানে মার্কেট কি চাচ্ছে? এই লোকটার অপসারণ, এবং তাকে সাপোর্ট দিচ্ছে কে? আমাদের সম্মানিত শ্রদ্ধেয় অর্থ উপদেষ্টা। আমি এখানে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। আমার ছাত্র জীবন অনেক চেষ্টা করা হয়েছে আমাকে রাজনীতির জন্য। আমি আমার পরিচয়, এখানে সবাই পরিচিত ফিগার, সবাই আপনারা বিভিন্ন মিডিয়ায় তাদের স্বপ্নের পরিচয়। আমি একমাত্র নতুন লোক। আমি আমার সম্পর্কে দুটো কথা বলতে চাচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, আমি কোটার প্রথম শিকার। 5 বার বিসিএস পাস করেছি, কেউ জানে আমার খবর? 5 বার বিসিএস পাস করে কোটার কারণে আমি আজকে বিসিএস চাকরি না করে আমি আমাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটা চেয়ারে বসতে হয়েছে, এবং একটা চেয়ারে 30 বছর চাকরি। জি, তার মানে আপনি কোনো রাজনীতির সাথে জড়িত নন সেটা। তবে আজকের এই অনুষ্ঠানে রাশেদ মাকসুদ থাকলে খুব ভালো হতো আসলে। কারণ একদম একতরফা, আমার কাছে মাঝে মধ্যে মনে হচ্ছে অনুষ্ঠানটা একতরফা হয়ে যাচ্ছে কিনা। এস এম ইকবাল হোসেন যে অভিযোগগুলো করলেন সেগুলোর জবাব তিনি দিতে পারতেন। আমাদের সঙ্গে ফারুক আহমেদ সিদ্দিকী আছেন। ফারুক আহমেদ সিদ্দিকী, যাদের বিও হিসাব জব্দ করা হয়েছে তারা কারণ জানার জন্য চিঠি দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাকে, কিন্তু বিএসইসি আসলে উত্তর দেয়নি। এটা কি বিএসইসি করতে পারে? মানে কেউ যদি কারণ জানতে চায় যে তার বিও হিসাব কেন জব্দ করা হয়েছে, উত্তর না দিয়ে পারে কিনা? না, এটা আমার মনে হয় যদি কারো বিও হিসাব বন্ধ করে রাখা হয়, তার এটা জানার অধিকার আছে যে কেন এটা বন্ধ করা হলো, এবং এটাতে আমার মনে হয় রেসপন্ড করা উচিত ছিল। আমি দেখেন, এই বর্তমান কমিশনে আমি ব্যক্তিগত পর্যায়ে যেতে চাই না, কিন্তু সার্বিকভাবে এই কমিশনের একটা অভিজ্ঞতার অভাব আছে, এবং প্রথম থেকেই তারা একটা আক্রমণাত্মক পলিসি গ্রহণ করেছে। এটা আমার মনে হয় শেয়ার বাজারের মতো একটা সেন্সিটিভ মার্কেটের জন্য ক্ষতিকর হয়েছে। তবে
8 মাস ধরে যে সংস্কারের খেলা চলছে, এইটা তাদের অ্যালাউ করা উচিত হয়নি। সব কাজ বন্ধ করে রেখে 8 মাস ধরে সংস্কার করছে। যে সংস্কার প্রয়োজন, কিছু সংস্কার তো অবশ্যই প্রয়োজন আছে। হেলাল সাহেব যেটা বললেন আমি এগ্রি করি যে মানে আপনি দেখেন 2010-এ কিন্তু 30 লক্ষ বিনিয়োগকারী এসেছিল, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছিল, তখন তো পলিসি মোটামুটি এটাই ছিল, এমন কোনো পরিবর্তন হয়নি। সুতরাং পলিসি যে একটা বিরাট একটা সংস্কার দরকার তা নয়, কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার। এবং সেটা আমার মনে হয় স্টেক হোল্ডারদের সঙ্গে বসে কমিশন এটা 1 মাস 1.5 মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তারা কাজে লেগে যেতে পারত। আমাদের পুঁজিবাজারকে 2টি সিদ্ধান্ত মারাত্মকভাবে ক্ষতি করেছে। একটা হচ্ছে 2010-11-তে ফোর্স সেল করতে না দেওয়া, এটাতে মার্কেট প্লেয়ারদেরকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের কার্যক্ষমতা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই ফ্লোর প্রাইস আরোপ করে আপনার যে শেয়ার মার্কেটে যে সবচেয়ে বড় সুবিধা ইজি অ্যাক্সেস আর ইজি এক্সিট, এটাকে বন্ধ করে দিয়েছে। এবং বর্তমান যে সরকারের যে স্থায়িত্ব, এটা এখানেও একটা প্রশ্ন আছে। কিন্তু ফারুক আহমেদ সিদ্দিকী, সেটা তো তখনকার 2010-এর ভুল ছিল ফ্লোর প্রাইসটা দেয়া, কিন্তু এখন কি আসলে ফ্লোর প্রাইস যেভাবে ওঠানো হলো, না ফ্লোর প্রাইসটা দিয়েছে কিন্তু 200, যে ফ্লোর প্রাইস যেভাবে উঠানো হলো সেটা থেকে বিনিয়োগকারীদের কোনো লাভ হলো কিনা, সেই সঙ্গে 1050 কোটি টাকার মতো যে পেনাল্টি বা 22টা কোম্পানিকে জেড গ্রুপে পাঠানো, এতে বিনিয়োগকারীদের কি লাভ হলো? এটা কৃত্রিমভাবে বন্ধ করে রাখা হয়েছিল, এটা সম্পূর্ণ কৃত্রিমভাবে বন্ধ করে রাখা হয়েছিল। এবং আমার মনে হয় যে মূল সমস্যা হচ্ছে, দেখেন আমাদের স্টক মার্কেটে যে নতুন কোম্পানিগুলো নিয়ে আসবেন, এটা কিন্তু শুধুমাত্র এক্সিস্টিং কোম্পানিগুলো আনতে পারবেন যাদের ট্র্যাক রেকর্ড ভালো। আপনি গ্রিনফিল্ড কোম্পানিকে আনতে পারছেন না। সুতরাং এক্সিস্টিং কোম্পানির যদি ক্যাপিটাল নিড হয় সম্প্রসারণের জন্য বা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, তখনই আপনি সব কিছু বাজারে আসতে পারে। তো সেখানে আপনার বর্তমান পরিস্থিতিতে যেখানে বিনিয়োগ অত্যন্ত কম, বিদেশি বিনিয়োগ পোর্টফোলিওতে একদমই হচ্ছে না, কারণ তাদের এই আস্থাটা চলে গেছে। সেই ক্ষেত্রে আপনি বিনিয়োগকারী কোথায় থেকে পাবেন? নতুন কোম্পানি কেন আসবে? নতুন কোম্পানি তখনই আসবে যখন বাজারের আপনার যে তারল্য এটা শেষ হয়ে গেছে, বাজার থেকে ব্যাংক থেকে লং টার্ম ইনভেস্টমেন্ট ফান্ড পাওয়া যাচ্ছে না, তখন তারা বাধ্য হবে পুঁজিবাজারে আসতে। আমাদের এখানে ব্যাংকে এত বেশি অতিরিক্ত তারল্য আছে যে তারা ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী লোন পেতে পারে। তাহলে পুঁজিবাজারের এত শর্ত, এত কিছু মেনে সেই জন্য তারা পুঁজিবাজারে আসতে চায় না। এবং নতুন কোম্পানি, ভালো ভালো কোম্পানি আনবো, এটা আমি দীর্ঘ 15 বছর ধরে এই কথা শুনে আসছি, কিন্তু ভালো ভালো কোম্পানি আসছে না। আমাদের কি ইনসেন্টিভ দিবেন? আমি তো কোনো বুঝি না। সবাই বলে ইনসেন্টিভ দিতে হবে। কি ইনসেন্টিভ দিব? কি ইনসেন্টিভ দিলে আসবে? ট্যাক্স পার্থক্যের কারণে একটা পুঁজিবাজারে একটা কোম্পানিও আসে নাই যে এখানে আসতে ট্যাক্স কম দিতে হবে, নট এ সিঙ্গল কোম্পানি। তো সুতরাং আপনার ইনসেন্টিভ, সবাই বলে যে ইনসেন্টিভ দিতে, সেই ইনসেন্টিভ দিতে হবে, কিন্তু ক্যাটেগরিক্যালি বলতে পারে না কি ইনসেন্টিভ দেওয়া প্রয়োজন। তো আমার মনে হয় আমরা দীর্ঘ 8 মাস অপচয় করেছি। এখন আমাদের অ্যাড্রেস করা উচিত বাজারে, যাতে এনভায়রনমেন্টটা ঠিক হয়। জি জি, আপনি যেটা বললেন যে কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আসার জন্য তাদেরকে ইনটেনসিভ যেটা দিতে হবে, সেটা আসলে উল্লেখযোগ্য পরিমাণ তাদের যেন লাভ হয়, তাদের বেনিফিট হয়, সেই রকম একটা কিছুতে আসলে কেউ ক্লিয়ারলি কোনো ডিসিশন দিতে পারছে না বা পথ দেখাতে পারছে না। আহমেদ রশিদ লালী, কোনো কোম্পানির শেয়ার দাম বাড়লে তদন্ত কমিটি নাকি গঠন করা হয়, কমলে তদন্ত কমিটি গঠন করা হয় না, মানে এটা কেন? এতে বাজারে কি পজিটিভ প্রভাব ফেলতে পারে? দেখেন, এটা সবচেয়ে বড় আমাদের একটা নেগেটিভ পয়েন্ট, যে যখনই বাজারের একটা শেয়ারের দাম বাড়ে তখনই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ ইমিডিয়েটলি একটা চিঠি দিয়ে বসে যে কি কারণে বাড়ছে। আচ্ছা, তারপরে যখন ওনারা বলেন যে না, কোনো কারণ নাই বাড়ার, ঠিক আছে, দেখা গেল 3 মাস কি 6 মাস পরে ফাট করে একটা অ্যানাউন্সমেন্ট চলে আসে, কিন্তু তখন সে চিঠি দিয়েছিল যে কোনো খবর, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নাই। তাহলে 3 মাসের ভিতরে কিভাবে তোমার প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আসলো, এটার কোনো ইনকোয়ারি হয় না। সো শুধু ওনারা একটা চিঠি দেন, কোম্পানি একটা চিঠি দিয়ে দেয়, বা শেষ, ফাইল ক্লোজ।
তো এইভাবে যদি করেন, দ্বিতীয়ত যেটা আপনি বললেন যে যখন প্রাইসটা নিচে যায় তখন তো আরও বেশি ক্ষতিকর, তখন তো আরো বেশি করে জানা উচিত যে কি কারণে তোমার এমন ইয়ে হয়ে গেল, তোমার যে বাজারে এইরকম একটা রিয়াকশন দিচ্ছে, এই জিনিসটা খোঁজ নেওয়া হয় না। তো আমার কাছে মনে হয় একটা জিনিস যেটা ফারুক স্যারও বললেন, যে সেটা হলো যে আমাদের যথেষ্ট পরিমাণে আইন কানুন আছে, সেই জন্য 8 মাস ধরে একটা টাস্ক কমিটির রিপোর্ট এনে সেটার উপরে সংস্কার করতে হবে এমন বিষয় না। এই সংস্কারগুলো কিন্তু এসইসির যে এক্সপিরিয়েন্স আছে সেখান থেকেই কিন্তু স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে কিন্তু করা যায়। সেজন্য একটা টাস্ক ফোর্স মাস কা মাস বছর কা বছর রাখার কোনো প্রয়োজন নাই। উই হ্যাভ অল রুলস অ্যান্ড রেগুলেশনস ইনট্যাক্ট। ওখানে যদি কিছু ফাইন টিউনিং করতে হয় সেটা এসএসসি এক্সপিরিয়েন্স ইজ এনাফ, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে নিলেন অ্যান্ড দ্যাটস ইট, ডু ইট। আমরা জানি কোথায় কি হচ্ছে, আনফর্চুনেটলি আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় না, আমরা খালি এই মিডিয়াতেই বলে যাই। বাট সেটা হইতেছে সবচেয়ে বড় প্রবলেম আমাদের দেশে, যারা জানে যারা বোঝে ওনাদের সাথে কথা বলা হয় না। জি জি, হেলালুদ্দিন, পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা উধাও হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে, এমন কথা বাজারে ঘুরছে। আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়। এসব কি শুধু গুজব নাকি আসলেই উধাও হয়েছে? হলে কিভাবে হলো? প্রথম কথা হলো যে উধাও শব্দটাই এটা মানে অপব্যাখ্যা দেয়। উধাও কখনো হয় না। যেটা হয় যে দাম কমে গেছে বলে সব কিছুর সামষ্টিক মূল্যটা কমে গিয়েছে, আবার যখন দাম বেড়ে যাবে, যেহেতু শেয়ার বাজার আছে, আবার দেখা যাচ্ছে এটা আবার বাড়বে, ঠিক আছে। কিন্তু অনেক সময় মনে হয় কি যে লেভেল লেখে মনে হয় কি যে কেউ নিয়ে চলে গেছে, এরকম না। যত এই যে 413টা কোম্পানি আছে, সেই কোম্পানির যার শেয়ার সেই শেয়ার আছে, কোম্পানি তাদের অপারেশনে আছে। শুধুমাত্র যারা শেয়ারগুলো হোল্ড করছে তাদের যে ভ্যালুয়েশন, আমি 10টা শেয়ার কিনেছিলাম, সেই 10টা শেয়ার আমি কিনেছিলাম হয়তো এটা ভ্যালু 100 ছিল, এখন হয়তো এটা 90 নেমে আসছে। সবার কাছে যে শেয়ার ধরা আছে সেগুলোর ভ্যালুয়েশন কমে যাচ্ছে, মানে টাকা উধাও হয়ে যাচ্ছে না। খুবই আসলে জেনারেল সিচুয়েশনের কথা বললেন। কিভাবে উধাও হয় সেটা তো কম বেশি আসলে যারা দেখছেন দর্শকরা বোঝেন যে কেউ ম্যানিপুলেট করে দামটা বাড়ায়, আবার ম্যানিপুলেট করে দামটা কমায়, এবং যেভাবে লেখা হয় উধাও হয়ে গেছে, যেভাবে লেখা, আমি বলতে যেভাবে লেখা হয়। আজকের পত্রিকার রিপোর্ট এই শুধু এপ্রিল মাসে 20,000 কোটি টাকা উধাও। শব্দটা উধাও, আচ্ছা আমি যাচ্ছে তো বিনিয়োগকারীদের পকেট থেকে। আপনি যদি শেয়ার ধরে থাকেন, আবার যখন দাম বেড়ে যাবে আপনার শেয়ার কবে দাম গ্যারান্টি দেন 80,000 কোটি টাকা কবে বাড়বে বিনিয়োগত। আচ্ছা আমি বলি, আপনি তো বলছেন, বলছেন তো, আমি এজ এন ইকোনমিস্ট যেটা বলি, উধাও বলে এখন শব্দটা মিস ইউজ হয় এখানে। পুঁজিবাজার থেকে কোনো উধাও হয় না, এভাবে দাম কমে গিয়েছে, আবার যখন ইন্ডেক্স বাড়বে দাম বেড়ে যাবে। এই যে হয় না যে একদিনে $1 বিলিয়ন দিয়েছে, আমি তো সেই কথাটাই বলছি, 80,000 কোটি টাকা কবে উধাও হবে? আমি যা বলে না আপনি বলছেন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে ব্যাপারটা, আমি ফারুক আহমেদ সিদ্দিকী মহোদয় যেটা বলেছেন, উনি যথার্থ কয়েকটা কথা বলেছেন যে ভালো শেয়ার আনতে হবে, আমরা জোর দিচ্ছি এটা, এবং সংস্কারের জন্য বসে থাকার ব্যাপার না। না, ইনসেন্টিভ দিবে মানে কি শুধুমাত্র ট্যাক্স ব্রেকের ব্যাপার না। ট্যাক্স ব্রেক ছাড়াও দেখা গেছে কি, এই যে আমার দীর্ঘমেয়াদে যে টাকাটা আমি ব্যাংক থেকে পাচ্ছি, ব্যাংক যদি বলে যে 30 কোটি বা 50 কোটির উপরে যদি ইনভেস্টমেন্টের ব্যাপার হয় তাহলে লং টার্মে যেতে হবে। কিন্তু আমার কথা হলো যে আমি যখন বিনিয়োগকারীকে লং টার্মের দিকে, শেয়ার মার্কেটের দিকে আমি দাবি তো করবো, তাহলে শেয়ার মার্কেটের স্টেবিলিটি তো আমার থাকতে হবে। থাকলে না দেখা গেছে যারা কিনা অর্থ মন্ত্রণালয় থেকে একটা পলিসি নিতে পারে যে আমি কি করব, আমি দীর্ঘমেয়াদীটা আমি কি করবো ক্যাপিটাল মার্কেট দিয়ে করব। এখন কোনটা আগে, মুরগি আগে না ডিম আগে? আমি যদি খানিকটা ফিক্স না করতে পারি মার্কেটটাকে, তাহলে কীভাবে আমি ওই রকম একটা পলিসি নিয়ে আসবো? আরও অনেকগুলো পলিসি আছে, শুধুমাত্র দেখা গেছে কি আমার ওই ট্যাক্স ব্রেক গ্যাপের ব্যাপারটা না, এর বাইরে আর অনেকগুলো পলিসি আছে। একটা ব্যাপার যেটা ফারুক আহমেদ সিদ্দিকীর মধ্যে বলেছেন, সেটা হলো গ্রিনফিল্ড যদি হয়, যে একেবারে ট্র্যাক রেকর্ড আছে এরকম ছাড়া হঠাৎ করে একটা ভালো আইডিয়া, ভালো একটা কোম্পানি নিয়ে আসছে, তারপরে তারা সেল করে দিয়ে বের হয়ে যাবে। আমাদের এখানে কি এই পথটাই বন্ধ? আমাদের ট্র্যাক রেকর্ড থাকতে হবে, থাকলেই। তা আমার কথা হলো যে প্রাইসিংয়ের যাই আছে না আছে, কিন্তু আমরা তো জানি যে সে লিভার ব্রাদার্স কিংবা বিকাশ যারা এখানে ভালো করছে, ওদেরকে কাছে গেলে যে তারা বলবে যে এই কারণে, এবং কমপ্লেক্সিটির ব্যাপার আছে। আজকে যে প্রশ্নটা আসছে 8 মাস হয়ে গিয়েছে, আপনি দেখেন আমাদের এক অ্যাপ্লিকেশনের পরে একটা আইপিও আসতে যে প্রসিডিওর, সেটা বছরের পর বছর লেগে যায়। সেটা আমরা এখন বলছি যে 6 মান্থসে নিয়ে আসতে হবে, কী সংস্কার করা দরকার সেটা করতে হবে। কারণ আমি যখন এলিগেশনটা দিচ্ছি যে 8 মাস হয়ে গেছে আনতে পারছে না, কিন্তু এই কমিশন আসার পরে যদি কেউ অ্যাপ্লাই করে, তাহলে আমার প্রথাগত যে আমার সিস্টেম, তাতে করে 1 বছরের আগে কোনো কিছু আসে না, আরও বেশি সময় লাগে। আমরা বলছি এটা পাকিস্তানের কোথায় আপনারা দেখেছি এটা 30 দিনে করেছে, শ্রীলঙ্কাতে এটা 45 দিনে করেছে। আমরা বলছি এগুলো কমে অ্যাটলিস্ট 6 মান্থসে, অ্যাট বেস্ট 6 মান্থসে নিয়ে আসতে হবে, ঠিক আছে।
এরপরে আর যে ব্যাপারটা আসছে, যে কথা বলেন যে বড়রা ফ্রিজ হয়ে গিয়েছে, আমি মনে করি যে বিসিকের দিক থেকে যেটা আমার কাছে মনে হয়, যেটা ফারুক আহমেদ সিদ্দিকী সাহেব বলেছেন, একটু সফট হওয়ার ব্যাপার, যেটা আমার কাছে মনে হয় একটু অ্যাগ্রেসিভলি, যে এই যে তদন্তের যে ব্যাপারটা আসছে একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাওয়াতে তদন্ত করতে হবে, শাস্তি দিতে হবে, যেটা আমাদের বাংলাদেশে নাই বলে আছে কনফিডেন্স এই জায়গায় দাঁড়িয়েছে। বাট আমাকে কী করতে, একটু গ্রেজুয়ালি করতে হবে। পাশাপাশি আমি একদিকে আমি স্টিক দিব, আরেকদিকে আমার ক্যারট লাগবে। ক্যারট মানে কি, আমার ভালো শেয়ার আনতে হবে এবং বিভিন্ন উইন্ডো দিয়ে আমার কী করতে হবে, আমার ফান্ড ফ্লো বাড়াইতে হবে। তো সেই জায়গাগুলো দেখা গেছে কি, একটা ব্যাপার যেটাতে এক্সপিরিয়েন্স, যেটা ফারুক আহমেদ সিদ্দিকী সাহেব বলেন, আমি এগ্রি করি, যে আমি যদি দেখি যে একজন যে কিনা এটার সাথে আগে থেকে অপারেট করেছেন, আর এই বর্তমান যে চেয়ারম্যানের কথা আসছে, উনি আপনার ব্যাংকের রেগুলেটরি ছিলেন, ব্যাংকের রেগুলেটর হিসেবে উনি যদি আসছেন খানিকটা সময় লাগবে। কিন্তু আমরা যদি এটাকে ব্যক্তি দিয়ে ব্যাখ্যা করতে চাই, এই ব্যক্তি, আমি যদি ব্যক্তি দিয়ে ব্যাখ্যা করতে চাই, নেতৃত্বের কারণে না স্যার, একটু মাঝখানে বলি, আপনি যে অ্যাগ্রেসিভনেসের কথা বললেন, যেটা আসলে এখন দরকার ছিল না, একটু স্লো যাওয়া দরকার ছিল, সেটাকে আপনি মনে করেন নাকি যে নেতৃত্বের দুর্বলতার কারণে, নাকি ইচ্ছা করে নেতৃত্বের দুর্বলতা রাখা হয়েছে? ওটা একটা অ্যাসেসমেন্টের ব্যাপার, যে ইচ্ছা করে নেতৃত্বের দুর্বলতা প্রথমে হচ্ছে যে ইনভেস্টিগেশনটা আমার করতে হবে, আমাকে তো ক্লিন করতে হবে। তাই ক্লিনটাকে আমি 6 মাসে করব নাকি আমি 1 বছরে করব? আমি একটু ফেজ আউট করা, যেহেতু আমার একটা সেন্সিটিভ মার্কেট, যে বলুন উনি বলেন যে 250টা লার্জ ইনভেস্টরের অ্যাকাউন্টকে ফ্রিজ করা হয়েছে। আমি তো মনে করি না যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো কারণ ছাড়া একদম ফ্রিজ করবে। এবং ব্যাখ্যা যে ব্যাপারটা আমি একটু জানতে চাইবো ওখান থেকে, যেটা আমরা সংস্কারের কথা বলছি, যে কোনো ইনফরমেশন ওনারা দেওয়ার কথা না, দেওয়ার তো কথা না। তো সেখানে আমার যে কথাটা সেটা হলো যে আপনি এখানে অবশ্যই কারেকশন আপনার লাগবে, আপনার তদন্ত লাগবে, পানিশমেন্ট দিতে হবে, সেটা একটু গ্রেজুয়াল হতে পারতো। পাশাপাশি আমি যেটা মনে করি যে আপনার অন্যদিকে আপনার ভালো কোম্পানি আমার দিকে, আপনি 8 মাসে পারলেন না, যদি সবাই দেখতো যে এরকম 2-3টা ভালো কোম্পানি নিয়ে কথাবার্তা হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, সামনে আসতেছে, তাহলে কিছু আস্থা ফিরে আসতো। সেই জায়গাগুলোতে আমি মনে করি একটা গ্যাপ আছে। কিন্তু ব্যক্তি স্পেসিফিক ব্যাখ্যা না করে আমার কাছে মনে হয় ব্যক্তি কোন পলিসিগুলো রং করেছে, কোনগুলো রাইট করেছে, কোনগুলো ভালো করতে পারতো, সেই জায়গাটা হয়তো আলোচনা, সেটা বিনিয়োগকারীরা বলছেন, তারা আন্দোলন করছেন। এসএম ইকবাল হোসেন, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ স্টক মার্কেটের সূচক উঠানামা করানো না, সূচক কমলো কেন কিংবা সূচক বাড়লো কেন এ নিয়ে বিনিয়োগকারীদের রাস্তায় নেমে আন্দোলন করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমাদের এই ধরনের চর্চা বন্ধ করতে হবে। আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, পুঁজিবাজার আমরা এই মুহূর্তে লোক বদল করে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি করতে চাই না। সমস্যার সমাধান না করে শুধু লোক বদল করে পুঁজিবাজারের উন্নয়ন হবে না। এই কারণে আমরা সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার পথে রয়েছি। তবে চাইলেও আমরা রাতারাতি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ সব সিদ্ধান্তের একটা ভালো খারাপ দিক থাকে। এই জন্য আমরা সবকিছু যাচাই বাছাই করে কার্যকর সিদ্ধান্ত নিতে চাই। লোক বদলালে সমস্যার সমাধান হবে না তিনি বলছেন। মানে আপনারা কি সমস্যা চিহ্নিত করেছেন নাকি মনে করছেন ওই একটা লোকের মধ্যেই সকল সমস্যা? আমি ডক্টর আনিসুজ্জামান চৌধুরী স্যারকে মানে বিনয়ের সাথে বলতে চাই যে ওনাকে আমি পার্সোনালি মেসেজ দিয়েছি, স্যার আমরা এই বিনিয়োগকারী BCMI এর পক্ষ থেকে আপনার সঙ্গে এই সমস্যার সমাধানের ব্যাপারে একটু আলোচনা করতে চাই। অস্ট্রেলিয়াতে সিডনি থেকে তাকে আমার বলা হয়েছে যে তার সাথে দেখা করলে একটা সমস্যার সমাধান হতে পারে। উনি আমার মেসেজ যতই দেই সব করেন, সব দেখেন, সিন করেন, আমি দেখতেছি, কিন্তু ওনার PS বলতেছে যে এটা স্যার টাইমটা বের করতেছে না, দিতেছে না, উনি এটা নিয়ে ভাবতেছেন। এবং আমি আশায় ছিলাম যে ওনার মতো লোক, ওনার সততা নিয়ে কিন্তু আমার কোনো প্রশ্ন নাই, ওনার যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু একটা যোগ্য উচ্চশিক্ষিত লোক যদি মানে জিরো একটা কথা বলে যে সব কিছু শূন্য হয়ে যায়, তখন আমার মনে হয় 1 থেকে 100 পর্যন্ত গুনতে না পারার মতো যোগ্যতা নিয়ে কেউ কথা বললে হবে না। কারণ কি আমি বলছি যে স্যার আমার এখন মনে হচ্ছে যে উনি সবাই সালাউদ্দিন রাশেদ মাকসুদকে সাপোর্ট করে, এবং ওনার কাছে আশা করছিলাম যে উনি একটা ভালো পদক্ষেপ, উনি যেদিন মিটিং করেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ওই দিন ব্যাপক পতন হয়েছে দরের। আশ্চর্য, আমি মনে হচ্ছে এই যে আজকে বোধহয় ভালো হবে, কারণ একটা ভালো লোককে দিয়েছেন ডক্টর ইউনূস সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, তার খুব বিশ্বস্ত লোক, যোগ্য লোক, সব কিছুই ঠিক আছে। কিন্তু উনি যে কাজটা করলেন যে উল্টা, এখন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সরকার মানে রাশেদ মাকসুদ সে সরকারের উপরেও ক্ষমতা রাখে, হি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। আমার এরকম বিশ্বাস এসে গেছে। কারণ এবং হয়তো এরকম প্রজ্ঞাপন জারি হলে আমি অবাক হব না যে রাশেদ মাকসুদকে মানে যে একটা স্মৃতিসৌধ তৈরি করে তার ওইখানে সবাই পুজো করতে হবে, তাকে কিন্তু মনে হচ্ছে একজন ব্যক্তির উপর আপনাদের ক্ষোভ, আসলে তার কোন কোন নিয়মের উপর ক্ষোভ সেটাও আপনি বলেছেন। আপনারা এতদিন মতিঝিলেই আন্দোলন করে এসেছেন, এখন আন্দোলন শাহবাগে নেওয়ার কথা আমি শুনতে পাচ্ছি, সেটা কেন? সেটা কারণ হলো যে আমরা
8 মাস যাবত আমি আমি আবার বলেছি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম। আমার ভিতরে এই আন্দোলন, জ্বালাও পোড়াও, ভাঙচুর, সন্ত্রাসী, দেশের ক্ষতি হোক এমন কোনো আক্রমণে আমি এই ধরনের আন্দোলনে আমি নেতৃত্ব দিব না। কিন্তু মানুষের তো রক্ত শেষ হয়ে গেছে শরীরে, এই অবস্থায় তো তাদের একটা বিকল্প পদ্ধতি নিতেই হবে। বারবার আলটিমেটাম দিচ্ছি এবং 30 এপ্রিল পর্যন্ত বলেছিলাম যে 30 এপ্রিলের মধ্যে তাকে অপসারণ করা হোক। কারণ একটাই, কেন এত তাকে লোক সাপোর্ট করতেছে? আমি 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 একটা ভিতরের কথাই বলছি, আমার কথা বলতে কোনো ভয় নেই। কারণ আমি একজন তালিকা বহির্ভূত সমন্বয়কের বাবা। সে ইটালিতে ইউরোপীয় ইউনিয়ন থেকে সে সমন্বয়কের দায়িত্ব পালন করছে, তার ভিডিও দিয়েছি আপনাদের এখানে, দেখেন সে কি স্পিচ দিয়েছে। তো আমার সমন্বয়কের বাবা রাস্তায় হাঁটে 30 লাখ বিনিয়োগকারী নিয়ে, তাদের ফ্যামিলিতে 5 জন করে ধরলে 1.5 কোটি লোক, তার সাথে সংশ্লিষ্ট আরও 2 কোটি লোক। এরা ভোটার, এরা দেশের রাজনৈতিক অবস্থানে যে কোনো জন্য রুখে দাঁড়ায়। তারা লজ্জা যে কোনো কারণে তারা কিন্তু সমবেত হয় না, বেশি রেসপন্স করে না, কারণ তারা শেষ হয়ে গেছে, অনেক কারণ আছে কেন ইত্যাদি। কিন্তু তার মানে এই না যে তারা নামবে না। আমরা সর্বোচ্চ শক্তি, মানে আমরা ধৈর্য ধরেছি, আমরা সর্বশক্তি দিয়ে আমরা দুর্বার আন্দোলন করব। মতিঝিল থেকে শাহবাগে যাবেন। জি, আহমেদ রশিদ লালী, বিএসইসির শীর্ষ নেতৃত্বের সঙ্গে খোদ কমিশনের নির্বাহী বিভাগের কর্মকর্তা, স্টক এক্সচেঞ্জ এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে আমরা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতে দেখি। মানে বিএসইসির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কমিশনের নির্বাহী বিভাগের কর্মকর্তা, স্টক এক্সচেঞ্জ এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এমন খবর যখন আসে, তখন সেটা তো বিনিয়োগকারীদের মধ্যে আরো আস্থা একদম কমিয়ে দেয়, তাই নাকি? ডেফিনেটলি। এবং এই দূরত্ব সৃষ্টি হয়েছে আননেসেসারি। তার কারণটা হলো, দেখেন কমিশন একটা সিদ্ধান্ত দিয়েছিল নভেম্বর ডিসেম্বর মাসে, ঠিক আছে, যে ওইটা হয়ে গেছে, কমিশন মিটিংয়ে অ্যাপ্রুভড হয়ে গেছে। এখন যখন অ্যামেন্ডমেন্ট আসলো ওই আইনের, সেখানে কিন্তু সম্পূর্ণ উল্টো। সো আপনি এরকম কমিটমেন্ট করলেন কেন? আজকে ডিবিএ বলছে কোর্টে যাবে ওই সিদ্ধান্তটা নিয়ে, তো সেই জায়গাটায় আসবেন কেন? আমি ফিরে আসি আরেকটা জিনিসে, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। সেটা হলো, দেখেন, ম্যানিপুলেশন এবং স্পেকুলেশন। না, স্পেকুলেশন ইজ অ্যালাউড, ম্যানিপুলেশন ইজ ইলিগাল, ঠিক আছে? সো এই দুইটার মাঝে একটা থিন ওয়াল আছে, খুব পাতলা একটা ওয়াল আছে। এখানে কিন্তু আমাদের যারা এসইসিতে ইনকোয়ারি করেন, উনারা কিন্তু এই থিন ওয়ালটা বুঝতে পারেন না। সো এই জিনিসটা খুব ভালো আইকিউ যদি না হয়, তাহলে এটা বোঝা খুব ডিফিকাল্ট। সো এখানে কি হচ্ছে, আজকে দেখেন যে ফাইনগুলো নিয়ে যে কারণে বাজারের তলানিতে গেছে কনফিডেন্স, এইটা দেখেন আজকে একটা যে কোনো একটা লোক, সে 1 কোটি শেয়ার কিনলো, সে একটা পর্যায়ে ধরেন 40 টাকা অ্যাভারেজ প্রাইস, এইটা 80 টাকা গেল, সে সেল করলো, 30% পর্যন্ত সেল করলো, 30 লাখ শেয়ার সেল করার সাথে সাথে দেখা গেল 10 টাকা কমে গেল। নাও এই যে ফাইনগুলো হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ 1 কোটি শেয়ারের উপরে কিন্তু ওনারা ফাইন ধরে দিচ্ছেন, যে 40 টাকা কস্ট প্রাইস, 40 টাকা লাভ হয়েছে, 1 কোটি শেয়ার, কিন্তু 70 লাখ শেয়ার কিন্তু রয়ে গেছে। ওই শেয়ারে 10 টাকা তার লস হয়েছে, সেটা মাইনাস হচ্ছে না। কিন্তু আমি জানতে চাই যে হোয়াট ইজ ইয়োর মেথডোলজি অফ এই ফাইন করার, কি মেথডোলজি, হোয়াট ইজ ইয়োর ফর্মুলা, সেটা আমাদেরকে একটু জানান। তার কারণটা হলো যে যেভাবে আপনারা ফাইন করেন, 850 কোটি টাকা, 1000 কোটি টাকা ফাইন করে দিলেন, হ্যাঁ। সো এই জায়গাগুলো আমার মনে হয় ফিক্স করা দরকার, এবং বিনিয়োগকারীদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া দরকার, যেখানে ওনারা উদ্বুদ্ধ হন বিনিয়োগ করার জন্য। এই 8 মাস ধরে যত সিদ্ধান্ত হয়েছে, আমি বলতে পারি 90% সিদ্ধান্ত সঠিক বলে বিনিয়োগকারীরা মেনে নিচ্ছেন না। আপনার কি মনে হয় যে এসএসসি যে 21 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো, যেটা এই যে 29 এপ্রিল হয়েছে, খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত একটা অফিস আদেশের মাধ্যমে আমরা জানতে পারি, মানে এদের কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এই পদক্ষেপে কিছুটা হলে সমাধান হবে মনে করেন কি? আমার মনে হয় না। দেখেন, বিষয়টা হচ্ছে যে এইটাও আবার যেটা ফারুক স্যার বলেছেন, এই could be softly handled, এবং এই জিনিসগুলো কোর্ট কেস কাচারি এবং কোর্টের মধ্যে, কোর্টে গিয়েও একটা তদবিরের বিষয়গুলো করেন ওনারা উপর থেকে। সো এই জিনিসগুলো সফটলি যদি হ্যান্ডেল করতো, এই পর্যায়ে বিষয়গুলো যেত না। একটা ঘটনা ঘটে গেছে, এখন তারপরে আপনি
কেস করে দিয়েছেন, ফাইন, কেস চলতো, আবার আরেকটা ঘটনা ঘটায় দিলেন এইটা। সো এই জিনিসগুলো কিন্তু আপনি দেখেন, একটা কথা বলি, হঠাৎ করে সকালে দেখলাম যে এসইসি চাচ্ছে সকল কর্মকর্তা কর্মচারীদের নাম ঠিকানা এগুলো চাচ্ছে। কেন এগুলো চাইতে হবে? এগুলো যখন মার্কেটে আসলো তখন আরো আতঙ্ক হইল। সো এই জিনিসগুলো ওনারা চান কেন? কারণ এই জিনিসগুলো তো আপনার HR ডিপার্টমেন্টে ওনার ফাইলে অলরেডি আছে। তো এটা একদম গণবিজ্ঞপ্তির মতো আপনারা ফ্ল্যাশ করে দিয়ে ওনাদের সকল কর্মকর্তাদের নাম ঠিকানা নেওয়ার কি প্রয়োজনটা ছিল? জি, এই আলোচনা আরেকটু চলতে পারতো, কিন্তু আমাদের আসলে সময় শেষ। রাজনীতিতে শেষ কথা বলেও কিছু নেই, চলতে থাকবে। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবে।